cricketing dream come true. সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন ৮ ফেব্রুয়ারি জানালেন আইন উপদেষ্টা। চলতি মাসের মাঝামাঝি ঐকমত্য কমিশনের সঙ্গে দলগুলোর বৈঠক। ক্ষমতায় গেলে সবার জন্য বিনামূল্যে স্বাস্থ্য সেবা নিশ্চিত করবে বিএনপি। সংস্কারের নামে বিলম্ব না করে দ্রুত নির্বাচনের তাগিদ রিজভীর। বাংলাদেশ ব্যাংকের সব কর্মকর্তার লকার ফ্রিজ। বিপুল অবৈধ সম্পদ থাকার সন্দেহ দুদকের। সিআরআই এর ৩৫ কোটি টাকার এফডিআর এর তথ্য। মায়ের চিকিৎসা করাতে এসে ঢাকা থেকে নিখোঁজ স্কুল ছাত্রী নওগাঁয় উদ্ধার। টিকটকে পরিচয় হওয়া যুবক আটক, চলছে জিজ্ঞাসাবাদ। উচ্ছেদের প্রতিবাদে সকাল ৮টা থেকে রাজশাহী ও রংপুর বিভাগে পেট্রোল পাম্পে ধর্মঘটের ডাক। তেল উত্তোলন, বিপণন ও পরিবহন বন্ধ রাখার ঘোষণা। এবার মার্কিন পণ্যে পাল্টা ১৫% শুল্ক চাপালো চীন। মেক্সিকো কানাডায় শুল্ক স্থগিত ট্রাম্পের। যুক্তরাষ্ট্রের লক্ষ্যবস্তু হবে, জবাব দেবে ইউ। ১৭ বছর পর জাতীয় দলের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ সাকিব আল হাসান। ক্রিকেটে নিয়মিত না হওয়াই মূল কারণ বলছে বিসিবি। Rainbow Paints, the color of joy. আউটডোর নিউজ 24 সংবাদের সাথে আছি আমি সারা মেহজাবিন। দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবার বিস্তারিত। সংবিধান সংস্কার এবং নির্বাচন কোন পদ্ধতিতে হবে তা ঠিক করবে রাজনৈতিক দলগুলো, এমনটা জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। ফেব্রুয়ারি মাঝামাঝি প্রধান উপদেষ্টার নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে। আলোচনা হবে সকল রাজনৈতিক দলের সঙ্গে। মঙ্গলবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এসব কথা বলেন আইন উপদেষ্টা। জানান ৮ই ফেব্রুয়ারি সংস্কার কমিশনগুলো পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দেবে। মাঝামাঝি জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম সংবিধানের ব্যাপারে আমাদের কোনো আলোচনা হয় নাই। আপনারা পত্রপত্রিকায় দেখেছেন, কমিশনের পক্ষ থেকে অনেক ব্যাপারে বলা হয়েছে। সংবিধানের ক্ষেত্রে কি পদ্ধতিতে ঐকমত্য প্রতিষ্ঠা করা হবে সেটা নিয়ে আলোচনা করা হয় নাই। বাট আমরা জানি সংবিধান নিয়ে বিভিন্ন পদ্ধতিতে ঐকমত করা সম্ভব। একটা হচ্ছে যদি আপনার রাজনৈতিক দলগুলো ঐকমত পোষণ করে, যদি পোষণ করে সংবিধানের সংক্রান্ত কোনো সংশোধনী ক্ষেত্রে, তাহলে ওনারা মিলে সবাই মিলে এগ্রি করে কোনো একটা ব্যাপার আইনে পরিণত করার প্রস্তাব দিতে পারেন। কিন্তু কি পদ্ধতিতে করা হবে সেটা রাজনৈতিক দলের সাথে আলোচনার ভিত্তিতে ঠিক করা হবে। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। ৩০০ ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। আজ জনপ্রশাসন এবং বিচার বিভাগীয় সংস্কার কমিশন পূর্ণাঙ্গ সুপারিশ জমা দেবেন প্রধান উপদেষ্টার কাছে। বিকেন্দ্রীকরণের জন্য দেশে 4টি প্রদেশ করা, প্রশাসন ও অন্যান্য ক্যাডারে 50% করে কোটা,
ফরিদপুর ও কুমিল্লাকে বিভাগ করা এবং পুলিশ ভেরিফিকেশন সহজ করা সহ একগুচ্ছ সুপারিশ জমা দিবে জনপ্রশাসন সংস্কার কমিশন। কমিশন প্রধান আব্দুল মুঈদ চৌধুরী জানান, জনপ্রশাসন সংস্কারে 100-র ওপরে সুপারিশ করা হয়েছে, যা বাস্তবায়নযোগ্য বলে মনে করেন তিনি। 8 আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পরই গুরুত্ব দেয় রাষ্ট্র সংস্কারে। অক্টোবরের শুরুতেই গঠন করে 6 সংস্কার কমিশন। গেল 15 জানুয়ারি সংবিধান সংস্কার কমিশন সহ নির্বাচন, পুলিশ এবং দুদক সংস্কার কমিশন তাদের সুপারিশ জমা দিয়েছেন প্রধান উপদেষ্টার কাছে। জনপ্রশাসন এবং বিচার বিভাগীয় সংস্কার কমিশন 31 জানুয়ারি পর্যন্ত সময় নিয়েছিল। বুধবার প্রধান উপদেষ্টার কাছে এই 2 কমিশন তাদের পূর্ণাঙ্গ সুপারিশ জমা দিবেন। এর মধ্যে জনপ্রশাসন সংস্কার কমিশনের সম্ভাব্য সুপারিশগুলো হলো প্রতিরক্ষা, পররাষ্ট্র, সীমান্ত, সমুদ্র নিরাপত্তা ব্যবস্থাপনা, যোগাযোগ ও বৈদেশিক বাণিজ্যের বিষয় ঢাকায় রেখে বিকেন্দ্রীকরণের জন্য ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা বিভাগকে প্রদেশ করা, কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করা, উপসচিব পদে পদোন্নতির ক্ষেত্রে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের জন্য 50% এবং বাকি 25 ক্যাডারের জন্য 50% কোটা, শিক্ষা ও স্বাস্থ্যকে ক্যাডারে অন্তর্ভুক্ত না রেখে আলাদা কমিশন গঠন, চাকরিতে পুলিশ ভেরিফিকেশনে পরিচয়, ঠিকানা ও রাজনৈতিক সম্পৃক্ততা যাচাই প্রথা উঠিয়ে দেওয়া সহ প্রতি জেলায় একজন তথ্য কর্মকর্তা রাখা। জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করা সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এবং সাবেক সচিব আব্দুল মুঈদ চৌধুরী বলেন, 31 ডিসেম্বরের মধ্যে কমিশনের প্রতিবেদন দেওয়ার কথা থাকলেও কাজ শেষ না হয় সময় বাড়ানো হয়েছিল। বিভিন্ন জায়গায়, জেলাতে, উপজেলাতে আমরা গিয়ে কথা বলেছি। অনেক লোকের অনলাইনে আমরা অপিনিয়ন নিয়েছি। সেগুলোর ভিত্তিতে আমাদের রিপোর্ট আজকে আমরা চূড়ান্ত করে স্বাক্ষর করব। আমরা আর আইনের যে আইন কমিশন তারাও কমপ্লিট করে ফেলেছেন। এই দুটো রিপোর্ট আমরা কালকে দেব। জমা দেওয়ার পরে ইট উইল বি পাবলিক ডকুমেন্ট, ওয়েবসাইটে পাবেন, সবাই জানবেন। অলরেডি আমরা একটা সামারি দিয়েছিলাম, সেটার ভিত্তিতে অনেক কিছু অলরেডি রিপোর্টেড আপনাদের মাধ্যমে যেটা হওয়ার কথা ছিল সেটাও হয়েছে, ডিস্টর্টেড নিউজও হয়েছে। জমা দেওয়ার পরে এটা সবাই জানুক, এতে কোনো ভুল বোঝাবুঝি অসুবিধা থাকবে না। মুঈদ চৌধুরী বলেন, জনপ্রশাসন একটি বিশাল ব্যাপার, তাই এর সংস্কারে সুপারিশও বেশি করা হয়েছে। 100-এর বেশি সুপারিশ আছে। আমরা যা যা সুপারিশ দিয়েছি, আমরা যেগুলো মনে করি সবই সম্ভব সেগুলোই দিয়েছি। অসম্ভব কিছু হইলে তো আমরা দিতাম না। এখন সম্ভব হবে কিনা সেটার দেশের সরকার বুঝবে। সুপারিশগুলো জমা দেওয়ার পর এগুলো নিয়ে পরবর্তীতে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করবে অন্তর্বর্তী সরকার। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। উত্তর আমেরিকার দেশগুলো থেকে পাচার হওয়া টাকা দেশে ফিরিয়ে আনতে কানাডার সরকারের সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত অজিত সিং দেখা করতে এলে এই আহ্বান জানান ডক্টর ইউনূস। প্রধান উপদেষ্টা বলেন, শেখ হাসিনার স্বৈর শাসনের সঙ্গে জড়িত ব্যবসায়ী এবং রাজনীতিকরা শত শত বিলিয়ন ডলার চুরি করে বিদেশে পাঠিয়েছে, যার একটি বড় অংশ রয়েছে কানাডায়। বিশেষ করে টরন্টোর কুখ্যাত বেগমপাড়া এলাকায় সম্পদ কেনার মাধ্যমে চুরি করা অর্থ বিনিয়োগ করা হয়েছে। এ সময় সম্পদ চিহ্নিত, জব্দ, পুনরুদ্ধারে কানাডার সহায়তার আশ্বাস দেন রাষ্ট্রদূত। ক্ষমতায় গেলে বিএনপি বিনামূল্যে দেশের সব মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে বলে জানিয়েছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। মঙ্গলবার সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বিএনপি গঠিত স্বাস্থ্য সংস্কার কমিটির সুপারিশ তুলে ধরার সময় একথা জানান তিনি। এদিকে অপর এক অনুষ্ঠানে সংস্কারের নামে গড়িমসি না করে দ্রুত নির্বাচন দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আগামীতে ক্ষমতায় এলে স্বাস্থ্য খাতে কি কি সংস্কার আনা হবে তা তুলে ধরতে দলের গুলশান কার্যালয়ে বিএনপির এই সংবাদ সম্মেলন। মনে হয় যে দ্বিতীয় জীবন দিয়ে এ খাত সংস্কারের দলীয় রূপরেখা তুলে ধরে সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, আওয়ামী লীগ সরকারের দুর্নীতি ও অনিয়মের কারণে রোগীদের মধ্যে বিদেশমুখিতা বেড়েছিল, এতে ভেঙে পড়ে দেশের স্বাস্থ্য খাত। জেনারেল ফিজিশিয়ান অধীনে প্রত্যেক নাগরিককে একজন সরকারি রেজিস্টার্ড চিকিৎসকের অধীনে রাষ্ট্রীয় খরচে সর্বোত্তম স্বাস্থ্য ব্যবস্থা প্রদানের পর্যায়ক্রমিক ব্যবস্থা করা, দীর্ঘমেয়াদী, মধ্যমেয়াদী,
যে প্রস্তাবগুলো এগুলো আমরা আমাদের দলের পক্ষ থেকে আমরা জনগণের কাছে আশ্বাস দিতে চাই যে আমরা এই প্রস্তাবনাগুলো বাস্তবায়নের জন্য আমরা আমাদের চেষ্টা চালাবো। এদিকে নবগঠিত মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির নেতাদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে আসেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সংস্কারের নামে কাল বিলম্ব না করে দ্রুত জাতীয় নির্বাচনের দাবি জানান তিনি। জনগণের মধ্যে আশা জাগানোর জন্য অন্তর্বর্তীকালীন সরকারের অনেক কিছু করার আছে, কারণ জনগণ চায় তারা যে 16 বছর ভোট দিতে পারেনি, তারা ভোট কেন্দ্রে যেতে পারেনি। আপনার সংস্কারের নাম দিয়ে তৈরি করা কি বলে যে এই করছি করব ধোঁয়াশা তৈরি করে জনগণের দৃষ্টিকে ঝাপসা করা যাবে না। অপরদিকে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে জাতীয় প্রেস ক্লাবে সমাবেশ করে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল। অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নেতা শামসুজ্জামান দুদু দেশের চলমান নানামুখী সংকটের কথা উল্লেখ করে বলেন, নির্বাচন না হলে এ সংকট বাড়তেই থাকবে। ফজলে রাব্বি সৌরভ, নিউজ 24, ঢাকা। বাংলাদেশ ব্যাংকে সংরক্ষিত সাবেক ও বর্তমান কর্মকর্তাদের সব লকার ফ্রিজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুর্নীতি দমন কমিশনের সন্দেহ এসব লকারে গোপনে বিপুল পরিমাণ অপ্রদর্শিত অর্থ সম্পদ মজুদ রয়েছে, তাই এসব লকার খুলতে নিতে হবে দুদকের অনুমতি। এমন নির্দেশনা দিয়ে বাংলাদেশ ব্যাংক গভর্নরের কাছে চিঠি দিয়েছে সংস্থাটি। মঙ্গলবার এসব কথা জানান দুদক মহাপরিচালক আক্তার হোসেন। আদালতও দুদককে সব কর্মকর্তার লকার খোলার অনুমতি দিয়েছে। এদিকে সিআরআই এর আর্থিক অনিয়ম খুঁজতে গিয়ে প্রতিষ্ঠানটির নামে 35 কোটি 21 লাখ টাকার এফডিআর খুঁজে পেয়েছে দুদক। বিস্তারিত প্রতিবেদনে। বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের লকার খুলে গত 26 জানুয়ারি 1 কেজি স্বর্ণসহ বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা পায় দুর্নীতি দমন কমিশন। এরপরেই ব্যাংকটির সন্দেহভাজন কর্মকর্তাদের ব্যক্তিগত লকার ফ্রিজ রাখতে গত 2 ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকে আবেদন করে সংস্থাটি। এসব লকারে গোপনে বিপুল পরিমাণ অপ্রদর্শিত অর্থ সম্পদ মজুত করা হয়েছে বলে সন্দেহ সংস্থাটির। মঙ্গলবার দুদকের ব্রিফিংয়ে এসব বিষয়ে কথা বলেন দুদক মহাপরিচালক আক্তার হোসেন। আমাদের অনুসন্ধান দলের কাছে প্রতীয়মান হয়েছে যে বাংলাদেশ ব্যাংকের অনুসন্ধানের সাথে সংশ্লিষ্ট আরও অনেকের এই ধরনের যে লকারগুলো রয়েছে সেগুলো তল্লাশি করা প্রয়োজন। সেই লকারগুলো সাময়িকভাবে ফ্রিজ করার জন্য অনুরোধ করা হয়েছে। বিজ্ঞ আদালতের অনুমতিক্রমে পরবর্তী সময়ে অনুসন্ধান দল এ বিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণ করবেন। এদিকে বিভিন্ন রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে আওয়ামী লীগের থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে পরিচিত সিআরআই এর বিরুদ্ধে অনুসন্ধানে নামে দুদক। তবে রাজধানীর একাধিক স্থানে অভিযান চালিয়েও প্রতিষ্ঠানটির কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। আমরা ওনাদের অফিসে আসি, অফিসে গিয়ে এখানে কোনো অফিসের সন্ধান পাইনি। অন্যান্যভাবে আমরা যদি রেকর্ডপত্র সংগ্রহ করতে পারি সেই আলোকে আমরা রিপোর্ট দাখিল করতে পারব। তবে আর্থিক অনিয়ম খুঁজতে গিয়ে প্রতিষ্ঠানটির নামে আইএফআইসি ব্যাংকে বিপুল অঙ্কের এফডিআর থাকার তথ্য পেয়েছে সংস্থাটি। আইএফআইসি ব্যাংকে সিআরআই নামক প্রতিষ্ঠানটির নামে একটি 35 কোটি 21 লক্ষ টাকার এফডিআর রয়েছে। এই সংক্রান্তে বিভিন্ন ব্যাংক থেকে আরও তথ্যাদি সংগ্রহ করা হচ্ছে। এদিকে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী গোলাম মোহাম্মদ আলমগীরের বিরুদ্ধে মামলা করেছে দুদক। একই সাথে পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তরের পরিচালক আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে মামলার চার্জশিট দিয়েছে সংস্থাটি। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। গাজীপুরে শেখ হাসিনা ও শেখ রেহানার পরিবার ও স্বজনদের রয়েছে 4টি বাগান বাড়ি। 5 আগস্ট বাড়িগুলো ভাঙচুর করার পর সেভাবে পড়ে আছে। স্থানীয় বাসিন্দারা বলছেন এসব বাড়ির বর্তমান বাজার মূল্য হতে পারে শত কোটি টাকা। এসব সম্পদের খোঁজ করছে দুর্নীতি দমন কমিশন। তথ্য চেয়ে গাজীপুর জেলা প্রশাসনকে চিঠিও দিয়েছে দুর্নীতি বিরোধী সংস্থাটি। গাজীপুরে 25 বিঘা জমির মধ্যে 4টি বিলাসবহুল বাগান বাড়ির খোঁজ পাওয়া গেছে, যেগুলোর বর্তমান বাজার মূল্য প্রায় 100 কোটি টাকার কাছাকাছি। এই বাগান বাড়িগুলোর মালিকানা নিয়ে চমকপ্রদ তথ্য সামনে এসেছে। 4টি বাগান বাড়ির মালিক শেখ হাসিনা ও শেখ রেহানার পরিবারের সদস্য ও স্বজনেরা। শুনেছি যে এটা শেখ রেহানা বা ওনাদের কারো বাড়ির কর্মচারী, ড্রাইভার, এমপি সবাইকে দেয়া শেখ হাসিনার উপহারের পসরা এতদিন জনগণ দেখেছে, সামনে আরো দেখবে। তবে এবার ধীরে ধীরে
বেরিয়ে আসছে ফলের আসল বিড়াল। তিনি যে শুধু সবাইকে দিয়েছেন তা নয়, নিজের জন্য করেছেন বিলাসবহুল সব বাংলো। এই যে এই ছেলেপিলে এরা তো জানে যে বাড়িটা শেখ রেহানার বা কারুর তাদের। কানাইয়ায় টিউলিপস টেরিটরি, তেলিরচালা, ফাউকাল, বাগানবিলাস নামে 4টি বাংলোর খোঁজ পাওয়া গেছে, যেগুলোর মালিক শেখ হাসিনা সহ তার পরিবারের সদস্যরা। ঢোকার কোনো ইয়েই ছিল না, মানে নিরাপত্তা ছিল। বাগান বাড়িগুলোর আশেপাশের বাসিন্দারা বলছেন, শেখ হাসিনা ও শেখ রেহানার পরিবারের সদস্য, স্বজন ও প্রভাবশালী ব্যক্তিরা প্রায়ই বাগান বাড়িগুলোতে বেড়াতে যেতেন। বিশেষ করে শীত মৌসুমে তাদের যাতায়াত ছিল বেশি। মাঝে মধ্যে রাতে জাতীয় পতাকা লাগানো গাড়ি প্রবেশ করত। তখন বাংলোর চারপাশে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি থাকত। কখনো কখনো ভোরেই গাড়িগুলো চলে যেত। স্থানীয় ভূমি কার্যালয় থেকে যতটুকু নথিপত্র পাওয়া গেছে তাতে দেখা যায় 4টি বাগানবাড়ির দলিলাধীন জমির পরিমাণ 816 শতক বা 25 বিঘা। স্থানীয় বাসিন্দারা বলছেন, বর্তমান বাজার মূল্যে এই জমির দাম 100 কোটি টাকার কাছাকাছি। আর এটা আসলে এটার ফিউচার কি তাও তো আসলে বলা ছোটা। নট অনলি এখানে না, হোল বাংলাদেশিতে একই সিচুয়েশন আসলে হয়েছে। টিউলিপস টেরিটরি গাজীপুর শহর থেকে মাত্র 10 কিলোমিটার দূরে কানাইয়া এলাকায় অবস্থিত। নথিপত্রে বাড়িটির মালিক শফিক আহমেদ সিদ্দিক, যিনি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার স্বামী। এই বিলাসবহুল বাগান বাড়ির ভিতরে রয়েছে ডুপ্লেক্স ভবন, সান বাঁধানো পুকুর আর বিশাল বাগান। জুলাই গণ অভ্যুত্থানে গত 5ই আগস্ট স্বৈরতান্ত্রিক আওয়ামী লীগ সরকারের পতন হয়। শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। সে সময় তার সঙ্গে ছিলেন শেখ রেহানা। এই দুই বোনের পরিবারের সদস্যরা বিদেশে। দুর্নীতি দমন কমিশন শেখ হাসিনা ও শেখ রেহানার পরিবারে কি কি সম্পদ আছে তা খোঁজ করছে। সংস্থাটি তথ্য চেয়ে গাজীপুর জেলা প্রশাসনকে ইতিমধ্যে চিঠিও দিয়েছে। লুনা আফরোজ, নিপা, নিউজ 24। অবশেষে খোঁজ মিলেছে 11 বছরের শিশু আরাবি ইসলাম সুবার। মায়ের ক্যান্সার চিকিৎসার জন্য ঢাকায় এসে গত রোববার নিখোঁজ হয় মেয়েটি। এ খবর ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে, পরে সিসি ক্যামেরায় ধরা পড়ে তার অবস্থান। নওগাঁ থেকে সুবাকে উদ্ধার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ভালো আছি আমি। আরাবি ইসলাম সুবা 11 বছর বয়সী এই মেয়েকে নিয়েই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড়। জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটে চলছে সুবার মায়ের কেমোথেরাপি। সেজন্য সম্প্রতি পরিবার নিয়ে বরিশাল থেকে মোহাম্মদপুরের আত্মীয়ের বাসায় ওঠেন সুবার বাবা। এমন বাস্তবতার মধ্যে রবিবার সন্ধ্যায় ফুফাতো ভাইয়ের সঙ্গে বাসা থেকে বের হয়ে আর ফেরেনি সুবা। 6ষ্ঠ শ্রেণীর এই শিক্ষার্থীর সন্ধান চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন অনেকেই, যেখানে মেয়েকে ফিরে পেতে আকুতি জানান বাবা। সিসিটিভি ফুটেজ বলছে, রাজধানীর মোহাম্মদপুরের টোকিও স্কোয়ারে সুবার ফুফাতো ভাই ছাড়াও ছিলেন আরেকজন। তার সঙ্গেও সুবাকে হাঁটতে দেখা গেছে। আমার মেয়ে আসলে ঢাকায় তো সেটেল না, আমরা ঢাকায় সেটেল না, ঢাকায় থাকি না। এখানে আমার বোনের বাসা, আমার ছোট বোনের। তো আমার ওয়াইফ আবার সে ক্যান্সার আক্রান্ত, তাও লাস্ট স্টেজ চলতেছে। অবশেষে নওগাঁয় দেখা মিলেছে নিখোঁজ সুবার। আইন শৃঙ্খলা বাহিনী বলছে, প্রেমের সূত্র ধরে ঘর ছাড়া হয় সে। তাদের সাথে 2 বছর এই টিকটকের মাধ্যমে পরিচয়, আর হচ্ছে যে তারা 2 দিন আগে আসছে আর কি, শ্যামলী বাসে করে তো নওগাঁয় আসছে। মমিন হচ্ছে এখানে বাড়ি নওগাঁ, আর জি নওগাঁতে বাড়ি। ওরা হচ্ছে ঢাকাতে হচ্ছে সে গুলিস্তানে একটা কাপড়ের দোকানে কাজ করে, 7,000 টাকা বেতন পায়। উনি একটা দোকানে কাপড়ের দোকানে কর্মচারী আর কি। নিখোঁজ হওয়ার সময় সিসি ক্যামেরায় যে ছেলের সঙ্গে দেখা যায় সুবাকে, নওগাঁয় সেই ছেলের বাড়িতেই পাওয়া গেছে তাকে। মেয়েটিকে উদ্ধারের সঙ্গে সঙ্গে আটক করা হয়েছে ছেলেটিকেও। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। সংবাদের সময় হলো একটি বিরতির, ফিরছি আরো খবর নিয়ে, সাথী থাকুন। ইনস্ট্যান্ট মিল্ক পাউডার। আমন্ত্রণ আরেকবার নিউজ 24 সংবাদে। দিনাজপুরের ফুলবাড়িতে বিএনপির প্রতিবাদ মিছিলে ককটেল হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত 5 নেতাকর্মী আহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন 2 জন। মঙ্গলবার সন্ধ্যা 7:30টায় ফুলবাড়ি উপজেলার পৌর এলাকার ছোট যমুনা নদীর সেতুর পূর্ব প্রান্তে এই ঘটনা ঘটে। বিএনপি নেতারা জানান, আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে মঙ্গলবার সন্ধ্যা 7টায় ফুলবাড়ি বাসস্ট্যান্ড সংলগ্ন দলীয় কার্যালয় থেকে একটি প্রতিবাদ মিছিল বের করে ফুলবাড়ি উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠন। মিছিলটি ফুলবাড়ি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে
আবার দলীয় কার্যালয়ে ফেরার পথে যমুনা নদীর সেতুর পূর্ব প্রান্তে পৌঁছলে অজ্ঞাত দুষ্কৃতিকারীরা মিছিলে 3টি ককটেল নিক্ষেপ করে। এতে 2টি ককটেল বিস্ফোরিত হয়ে বিএনপির 5 জন নেতাকর্মী আহত হন। রাজধানীতে 3 শিক্ষার্থীকে আটক করায় উত্তরা পূর্ব থানা ঘেরাও করেছে বিক্ষুব্ধরা। হামলা হয়েছে উত্তরা পশ্চিম থানায়, আহত হয়েছেন দায়িত্বরত পুলিশ কর্মকর্তা। মঙ্গলবার বিকেলে উত্তরা 13 নম্বর সেক্টরে গাউসুল আজম এভিনিউ সড়কে উত্তরা পশ্চিম থানা কমিটি গঠনের লক্ষ্যে একটি সভার আয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্ররা। মিটিং থেকে 3 ছাত্রকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। ছাত্রদের আটকের পর তাকে ছাড়িয়ে নিতেই হামলা চালানো হয় বলে জানিয়েছে পুলিশ। ঘটনাস্থল পরিদর্শন করেছেন উত্তরা বিভাগের ডিসি সহ ঊর্ধ্বতনরা। সবশেষে ঘটনায় শিক্ষার্থীদের সাথে থানায় বৈঠক শেষে পুলিশ বলছে ভুল বোঝাবুঝির কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়। আমরা সিনিয়র অফিসাররা ঘটনা শুনে ওদের সাথে আলোচনা করি এবং একটা একদম ভালো একটা সমাধানে পৌঁছে। আটক করা হয়নি। এই আটকের বিষয়টা ভুল বোঝাবুঝি ছিল, কারণ কেউ হয়তো চাচ্ছে যে আমাদের মাঝে ভুল বোঝাবুঝি তৈরি হোক এবং এটা ফায়দা নেওয়ার চেষ্টা করছে। গাড়িটা আমার প্রেজেন্ট, আমার ফিউচার, আমার হ্যাপি লাইফ। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই কার লোন আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট। বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপে টঙ্গীর তুরাগ তীরে চলছে আলেমদের বয়ান। ইবাদত বন্দেগীতে সময় পার করছেন ধর্মপ্রাণ মুসলমানরা। আজ দুপুর 12টায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ইজতেমার প্রথম পর্ব। মোনাজাত পরিচালনা করবেন নিজামের শীর্ষ মুরব্বী মাওলানা মোহাম্মদ জুবায়ের। বিস্তারিত প্রতিবেদনে। বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপের শেষ দিকে ইবাদতে ব্যস্ত সময় পার করছেন ধর্মপ্রাণ মুসলমানরা। বাদ ফজর বয়ান করেন পাকিস্তানের মাওলানা ওবায়দুল্লাহ খুরশিদ, বাংলায় তর্জমা করেন মাওলানা জাকারিয়া। সকালে আলোচনা করেন ভারতের মাওলানা জামাল সাহেব। মুসল্লিরা বলছেন দুনিয়ায় লাভের আশা বাদ দিয়ে আল্লাহকে খুশি করাই তাদের মূল লক্ষ্য। দিনের তাকাজা পুরো করার জন্য সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধের উপরে যে বর্ণনা বা যে ব্যাখ্যা এখানে প্রদান করা হয়েছে, আল্লাহ রাব্বুল ইজ্জত এগুলো যদি আমাদের পালন করার মতো যোগ্যতা দেয় তাহলে ইনশাল্লাহ দুনিয়ায় বেহেশত কায়েম হয়ে যাবে। আমাদের ইসলামে আলহামদুলিল্লাহ ভরপুর কামিয়াব হয়েছে। আমাদের হাতিয়ারা সুন্দরভাবে বয়ান শুনতেছে এবং আমাদের বড়রা যে নির্দেশনা দিচ্ছে আমরা নির্দেশনা শুনে আমরা আল্লাহ রাস্তায় বের হওয়ার জন্য তৈরি হইতেছি। সবাই যদি এই কাজে আমরা সম্পৃক্ত হই তাহলে আমরা হারাম থেকে বাঁচবো। আমাদের দ্বারা দেশের একটা সম্পদ, দেশের একটা টাকা কোথাও যাবে। ইজতেমার এই ধাপে আরও একজন মারা গেছেন, এতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 7 জনে। এদিকে প্রথম পর্বের ইজতেমা 2 ধাপে হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেন আগত মুসল্লিরা। মহাসড়ক বন্ধ না করে সবাইকে মাঠে অবস্থান করার আহ্বান জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। এখনও জারি আছে ড্রোন ব্যবহারে নিষেধাজ্ঞা। আমরা জনগণের কাছে একটি অনুরোধ রাখতে চাই, রাস্তার মধ্যে মোনাজাতের সময় আপনারা বসবেন না। আপনারা আগে ফিল আপ করে রাস্তাটা ক্লিয়ার রাখেন। রাস্তার মধ্যে না বসলে যান চলাচল যদি সঠিক থাকে অন্যের মোনাজাত করার জন্য সুবিধা হবে। ড্রোন এখানে উড়াতে হলে সিটিএসবির পারমিশন লাগবে, মানে কমিশনার পারমিশন ছাড়া ড্রোন উড়াতে পারবে না। এই ধাপে টঙ্গীর তুরাগ নদের তীরে সমবেত হয়েছেন 22টি জেলার ধর্মপ্রাণ মুসলমানগণ। আরিফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। দেশের মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে আসতে আরও 2 থেকে 3 মাস সময় লাগবে, তবে আগামী জুন নাগাদ তা 6 থেকে 7% নেমে আসবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। মঙ্গলবার দুপুরে সরকারি ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। এ সময় অর্থ উপদেষ্টা জানান, রমজানে প্রয়োজনীয় নিত্যপণ্যের কোনো সংকট হবে না। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। পরে সাংবাদিকদের সাথে নিত্যপণ্যের দাম, উচ্চ মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণের চ্যালেঞ্জ সহ নানা বিষয়ে কথা বলেন অন্তর্বর্তীকালীন সরকারের এই উপদেষ্টা। দেশের অর্থনৈতিক অবস্থার কথা তুলে ধরে অর্থ উপদেষ্টা জানান, চালসহ বিভিন্ন নিত্যপণ্যের মজুদ ও সরবরাহ স্বাভাবিক না থাকায় মূল্যস্ফীতি বেড়েছে। সহনীয় পর্যায়ে আসতে আরও 2 থেকে 3 মাস সময় লাগতে পারে, যা কমে 6 থেকে 7% নেমে আসবে বলে জানান উপদেষ্টা। আপাতত আমাদের মেইন কনসার্ন হলো মূল্যস্ফীতিটা যতটুক সম্ভব যত তাড়াতাড়ি আমরা এসে করতে পারি, সেটাই সবচেয়ে বড় চাপ। সাথে সাথে আমাদের হলো লোকজন আয়ের উৎসটা,
এবং কালকে তো আমি সারাদিনই প্রায় অলমোস্ট ব্যবসায়ী না ব্যাংকারদের সাথে বসছি কীভাবে ক্রেডিট ফ্লোটা বাড়ানো যায় প্রাইভেট সেক্টরে, কীভাবে তাদের আরও সাশ্রয়ী করা যেতে। আমরা দেখব যে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলে এটা যেগুলো অ্যাকশনটা নেব তখন আপনার কিছুটা হয়তো ইম্প্যাক্ট আসবে। সেটা সেন্ট্রাল ব্যাংকের থেকেও একটা ইস্যু আসছে যে আমরা হয়তো কিছুটা আমরা মডারেটিং আমরা জুন মাসে গেলে হয়তো আমরা আইডিয়াল সিচুয়েশন যদি 6, 7 বাইশে যেতে পারি এটা বেটার হয় আমাদের। চাল, ডাল, সার সহ অত্যাবশ্যকীয় পণ্যের আমদানি করা হচ্ছে উল্লেখ করে অর্থ উপদেষ্টা বলেন, রমজানে প্রয়োজনীয় পণ্যের কোনো সংকট হবে না। অতি প্রয়োজনীয় জিনিসগুলো আমরা সরবরাহ কোনোদিন আমরা কমতে দেবো না। এর মধ্যে চাল একটা, ডালটা একটু টেম্পোরারি, মসুর ডাল, সয়াবিনটা মোর ইম্পর্টেন্ট, তারপরে আপনার অন্য যে জিনিসগুলো আছে সেগুলো আমরা সার, বিশেষ করে আমাদের একটা এই যে বড় আসবে, বড়রা কিন্তু আমাদের অনেক সারের প্রয়োজন। মূল্যস্ফীতি কমিয়ে আনতে আসছে মার্চ মাসে সংশোধিত বাজেটে ভ্যাট নিয়েও পর্যালোচনা করা হবে বলে জানান অর্থ উপদেষ্টা। সাপ্লাই চেনটা অনেকরকম ব্রোকেন হচ্ছে, নামিয়ে আনতে। আহাদ চৌধুরী, নিউজ 24, ঢাকা। রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ালে ব্যবস্থা নেওয়া হবে, এমনটি জানিয়েছেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল পরিদর্শন শেষে উপদেষ্টা জানান, রমজানের দাম স্থিতিশীল রাখতে আমদানি বাড়িয়েছে সরকার। সরকার মনে প্রাণে চায় যে নিত্য পণ্যের দাম যেন কোনো অবস্থায় না বাড়ে। আপনারা যদি অন্যান্য দেশের সাথে তুলনা করেন, এবং আমরা এখানে দেখে যেন খ্রিস্টান দাদা আছে এই ইসের সময় তারা কিন্তু জিনিসপত্রের দাম কমায় দেয়, খ্রিসমাসের সময় অন্যান্য ধর্মাবলম্বীদের দাম কমায় দেয়, বাট আমাদের বিজনেসম্যানরা এরা ভাবে যে এইটাই বুঝি তাকে আয়ের মাস। কিন্তু এইটা আপনাকে বলতে হবে যে এই সময় তোমরা প্রফিট মার্জিনটা বরঞ্চ কমায়ে জনগণের পাশে দাঁড়াও। সড়ক ও জনপথ বিভাগের উচ্ছেদ অভিযানের প্রতিবাদে রাজশাহী ও রংপুর বিভাগের সকল পাম্পে তেল উত্তোলন, বিপণন ও পরিবহন বন্ধ ঘোষণা করেছেন তেল পাম্প মালিকরা। মঙ্গলবার বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটর, এজেন্ট অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বুধবার সকাল 8টা থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডাকা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার নওগাঁ সড়ক ও জনপথ বিভাগ পূর্ব ঘোষণা ছাড়াই পেট্রোল পাম্পে উচ্ছেদ অভিযান চালায়। এই উচ্ছেদের প্রতিবাদে এই ধর্মঘট ডাকা হয়েছে। এটা মোটামুটি বিশুদ্ধবার পর্যন্ত এসতে হবে। নওগাঁতে তো আপনার হচ্ছে রোডস অ্যান্ড হাইওয়ে একজন অফিসার আমাদের রাষ্ট্রীয় বিভাগের যে সেক্রেটারি, ওনার পাম্পটাকে ভেঙে ফেলছে আর কি। এটা আসলে মানে নিয়মের মধ্যে পড়ে না। হ্যাঁ, যতক্ষণ অ্যারেস্ট না হবে ততক্ষণ পর্যন্ত এই আমাদের আন্দোলন থাকবে। আমার এটা ব্যক্তিগত মতামত। চট্টগ্রামের ডিসি পার্ক সংলগ্ন রাস্তায় ট্রাক, লরি ড্রাইভার ও শ্রমিকদের দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও সংঘর্ষের জেরে ডিসি পার্কে ব্যাপক ভাঙচুর চালিয়েছে পরিবহন শ্রমিকরা। সড়কের সহিংসতা পার্শ্ববর্তী ডিসি পার্কে ছড়িয়ে পড়ে বলে ধারণা করছেন জেলা প্রশাসন। পরে সেনাবাহিনী, পুলিশ ও জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটরা সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মঙ্গলবার রাত 9টার দিকে ঘটনা ঘটে, এমনকি পার্কের গেট ভেঙে ভিতরে প্রবেশ করে ভাঙচুর চালায় তারা। উত্তরা মহিলা ও শিশু হাসপাতালে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ করেছেন স্বজনরা। এ ঘটনার পর হাসপাতালে মরদেহ রেখে হাসপাতালের সবাই গা ঢাকা দিয়েছে। নিহত শান্তা আক্তারের স্বামী রুবেল মিয়া অভিযোগ করেন, মঙ্গলবার ডিএনসি করাতে হাসপাতালে আসলে সকাল 11টায় অপারেশন থিয়েটারে নেওয়া হয় তাকে। পরে ডাক্তারদের কথাবার্তায় সন্দেহ হলে বিকেল 4টায় অপারেশন থিয়েটারে মৃত অবস্থায় দেখেন শান্তাকে। এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে গেলে জরুরি বিভাগে মরদেহ রেখে পালিয়ে যান চিকিৎসক সহ হাসপাতালের সবাই। রাতে ডিউটি ডাক্তার আসলে 11টায় মরদেহ বুঝে পান তারা। যতবার যাই ততবারই বলে ভিতরে যান না, বাইরেই থাকেন, আপনাদের রোগী ভালো আছে, সুস্থ আছে, চিকিৎসা কাজ চলতেছে। এক সময় 4টার দিকে যায় আপনার ওনার একটা নিয়ে আসছে, কাগজ পেপারস নিয়ে আসছে সই করার জন্য। ওই সময় মনের ভিতরে একটা জাগছে যে হয়তো পেশেন্টটা ভালো নাই। পরে জোর করে ভিতরে ঢুকলাম, ঢুকার পরে যায় দেখি যে হাত পা সব ঠান্ডা হয়ে গেছে, ডেড হয়ে গেছে। এবার অর্থবাণিজ্য সংবাদ।
ফল আমদানিতে অতিরিক্ত শুল্ক কর আরোপ করায় বেনাপোল বন্দর দিয়ে অনির্দিষ্টকালের জন্য ফল আমদানি বন্ধের ঘোষণা দিয়েছেন আমদানিকারকরা। সকাল থেকে ফল আমদানি বন্ধ করে দেন ব্যবসায়ীরা। শুল্ক কর প্রত্যাহার না করা পর্যন্ত আমদানি বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছেন তারা। অতিরিক্ত শুল্ক কর আরোপ করায় বড় ধরনের রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে সরকার। সম্প্রতি বিভিন্ন ধরনের ফলে অতিরিক্ত শুল্ক কর ধার্য করায় বেনাপোল স্থলবন্দর দিয়ে সব ধরনের ফল আমদানি বন্ধের ঘোষণা দিয়েছে আমদানি সংশ্লিষ্টরা। মঙ্গলবার সকাল থেকে আমদানি বন্ধ রেখেছেন তারা। আমদানিকারকদের অভিযোগ, অতিরিক্ত শুল্ক কর আরোপ করায় বেনাপোল স্থলবন্দর দিয়ে ফল আমদানি কমে দাঁড়িয়েছে অর্ধেকের নিচে। প্রত্যাহার না করা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য আমদানি বন্ধ থাকবে বলেও জানান তারা। সরকারের একটা অযৌক্তিক সিদ্ধান্ত সম্পূরক শুল্ক বৃদ্ধি করেছে ফলের উপরে, যার প্রভাব পড়েছে বেনাপোল সহ বিভিন্ন স্থলবন্দরের উপরে। ভ্যাট বৃদ্ধি করার কারণে 1 থেকে 2 গাড়ি মাল ঢোকানো সম্ভব হচ্ছে না, এবং যেটা মনে করেন সাধারণ জনগণের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে, যেটা আমাদের মাল বিক্রি করা সম্ভব হচ্ছে না। অতিরিক্ত ট্যাক্স বৃদ্ধি, যার কারণে আমদানিকারকরা যতটুকু মাল আমদানি করছে বাজারজাত করতে পারছে না, বাজারজাত করলেও তার সঠিক দাম পাচ্ছে না। আমরা যাতে সবাই আবার আগের মতো ফল খেতে পারি সে ব্যবস্থা করার জন্য বাংলাদেশ সরকার দৃষ্টি আকর্ষণ করছে। আগামীতে অবশ্যই সম্পর্ক শুল্ক প্রত্যাহার হোক। বন্দর কর্তৃপক্ষ বলছে, বেনাপোলে রাজস্ব আদায়ের বড় অংশ আসে ফল আমদানি থেকে। উচ্চ শুল্ক আরোপ করায় এর প্রভাব পড়তে শুরু করেছে বাজারে। উচ্চ মূল্যের কারণে মুখ ফিরিয়ে নিচ্ছেন ক্রেতারাও। জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে এখন পর্যন্ত প্রতিদিন গাড়ি ঢুকেছে 20 থেকে 22টা। এই কারণে স্বাভাবিকভাবে ফলের আমদানির রেভিনিউটা অনেক কমে গেছে। বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রতিদিন শুধু ফলের আমদানি শুল্ক বাবদ রাজস্ব আসে অন্তত 25 কোটি টাকা। আমদানি কমে যাওয়ায় রাজস্ব কমে দাঁড়িয়েছে প্রায় 9 কোটিতে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বিপুল সম্ভাবনার বড় প্রতিযোগী দেশের সঙ্গে পেরে উঠতে পারছে না দেশের ক্ষুদ্র মাঝারি শিল্প। প্রায় সব সূচকই পিছিয়ে আছে এই খাত। এমন বাস্তবতায় নতুন ভ্যাট আরোপের কারণে খাতের গতি আরও কমে যাওয়ার শঙ্কায় উদ্যোক্তারা। তাদের অভিযোগ, সক্ষমতার সীমাবদ্ধতা, রপ্তানি প্রতিবন্ধকতা এবং আর্থিক খাতের সঙ্গে উদ্যোক্তাদের দুর্বল সম্পর্ক এসএমইর বিকাশে বড় বাধা। এক অর্থনীতিবিদ বলছেন, এ খাতে ভ্যাট আরোপ হলে তা নিয়ে ভাবতে হবে সরকারকে। বিস্তারিত রিয়াদ সুমনের বিশেষ প্রতিবেদনে। আন্তর্জাতিক সংবাদ। এবার যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর 10 থেকে 15% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে চীন। প্রতিশোধমূলক আরও ব্যবস্থা নেওয়ার বার্তা দিয়েছে বেইজিং। মেক্সিকো কানাডার পণ্যের শুল্ক আরোপ 1 মাসের জন্য স্থগিত করলেও চীনের ব্যাপারে নেওয়ার সিদ্ধান্তে অটল ছিলেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে যুক্তরাষ্ট্র অন্যায্যভাবে লক্ষ্যবস্তুতে পরিণত করলে দৃঢ় প্রতিক্রিয়া জানাবে ইউরোপীয় ইউনিয়ন। মঙ্গলবার থেকেই মেক্সিকো কানাডার উপর 25% ও চীনের ওপর 10% শুল্ক আরোপ কার্যকর করার নির্বাহী আদেশ জারি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরবর্তীতে মেক্সিকো কানাডার নেতাদের সাথে ফোন আলাপে সমঝোতা হলে নতুন করে শুল্ক আরোপ স্থগিতের সিদ্ধান্ত নেন। ট্রাম্প জানান, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেনবাউমের সঙ্গে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। অবৈধ অভিবাসী ও মাদক পাচার ঠেকাতে যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে 10,000 সেনা পাঠাতে রাজি হয়েছে মেক্সিকো। আর উত্তর সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে রাজি হয়েছেন কানাডার বিদায়ী প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ফেন্টালিনের মতো ক্ষতিকর মাদক পাচার বন্ধের আশ্বাস দেন তিনি। তবে চীনা পণ্যের ওপর 10% শুল্ক চাপানোর সিদ্ধান্ত স্থগিত না হওয়ায় মার্কিন পণ্যের ওপরেও 10 থেকে 15% শুল্ক আরোপ করতে চলেছে বেইজিং। এখন থেকে যুক্তরাষ্ট্র থেকে আসা কয়লা এবং প্রাকৃতিক গ্যাসের ওপর এবং অপরিশোধিত তেল, কৃষি সরঞ্জাম এবং বড় গাড়ির ওপর অতিরিক্ত 10% শুল্ক আরোপ করা হবে। মার্কিন সংস্থা গুগলের বিরুদ্ধেও তদন্ত করা হবে বলে জানিয়েছে বেইজিং। এরই মধ্যে ইউক্রেনের রুশ আগ্রাসন এবং ট্রাম্পের নীতি ইউরোপকে নিজেদের ভৌত ও অর্থনৈতিক নিরাপত্তার জন্য আরও বেশি দায়িত্ব নেয়ার দিকে ঠেলে দিচ্ছে, এমনটাই মন্তব্য করলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। এদিকে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন সোমবার জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সাথে একটি গঠনমূলক সংলাপ চায় ইউরোপীয় ইউনিয়ন। তবে ট্রাম্প প্রশাসন অন্যায়ভাবে ইউকে লক্ষ্যবস্তু করলে দৃঢ়ভাবে প্রতিক্রিয়া জানাবে তারা।
economic disruption and drive ডেস্ক রিপোর্ট নিউজ 24। অবৈধ ভারতীয় অভিবাসীদের ফেরত। এবার খেলার সংবাদ। দীর্ঘ 17 বছর পর বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়তে যাচ্ছেন সাকিব আল হাসান। বিসিবি বলছে ক্রিকেটে নিয়মিত না হওয়াই এর কারণ। এদিকে প্রথমবারের মতো কেন্দ্রীয় চুক্তিতে ডাক পেতে যাচ্ছেন তরুণ টাইগার পেসার নাহিদ রানা। আন্তর্জাতিক ক্রিকেটে দাপট দেখিয়ে বাংলাদেশের ক্রিকেটের পোস্টার বয় হয়েছিলেন সাকিব আল হাসান। তবে সেই সাকিব অক্রিকেটীয় কারণে আর খেলতে পারছেন না। তাই তো প্রায় 17 বছর পর বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়তে যাচ্ছেন তিনি। 2025 সালের কেন্দ্রীয় চুক্তির জন্য যে খসড়া করেছেন নির্বাচকরা, সেখানে নেই সাকিব। রাজনৈতিক পট পরিবর্তনের কারণে দেশের ক্রিকেটে আরো আগে থেকে ব্রাত্য হয়ে পড়েছেন সাকিব। ঘরের মাঠে সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজ দিয়ে দেশের মাটিতে টেস্টকে বিদায় জানানোর ইচ্ছা প্রকাশ করেছিলেন। তবে তীব্র আন্দোলনের মুখে দেশে ফিরতে পারেননি দেশসেরা এই অলরাউন্ডার। এরপর থেকে বিভিন্ন কারণে বাংলাদেশ দলে দেখা যায়নি সাকিবকে। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বাংলাদেশ 3 ফরম্যাটে সিরিজ খেললেও সেখানে দেখা যায়নি তাকে। এর আগে আফগানিস্তান সিরিজেও খেলেননি তিনি। বিসিবি যে খসড়া তালিকা প্রকাশ করেছে, সেই তালিকায় 3 ফরম্যাটের চুক্তির জন্য রাখা হয়েছে 5 ক্রিকেটারকে। নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদদের সাথে আছেন জাকের আলী অনিক। আর টেস্ট 2 ওয়ানডে চুক্তিতে থাকছেন মুশফিকুর রহিম ও নাহিদ রানা। শুধু টেস্টের কেন্দ্রীয় চুক্তিতে থাকতে পারেন 4 ক্রিকেটার। সেই তালিকায় আছেন মুমিনুল হক, তাইজুল ইসলাম, সাদমান ইসলাম ও খালেদ আহমেদ। ওয়ানডে ও টি-20তে চুক্তি হতে যাচ্ছে সৌম্য সরকার, শরীফুল ইসলাম, তাওহিদ হৃদয়, মুস্তাফিজুর রহমান, তানজিদ হাসান তামিম ও তানজিম হাসান সাকিবের সাথে। তবে শুধু ওয়ানডেতে চুক্তিতে আছেন মাহমুদুল্লাহ রিয়াদ। আল মাহমুদ ফাহিম, নিউজ 24। বিপিএল ঘিরে আস্থা হারাচ্ছেন বিদেশি ক্রিকেটাররা। আগে পারিশ্রমিক নিয়ে, তারপর অনেকেই আসতে চায় এই টুর্নামেন্টে। এদিকে ফিক্সিং সহ নানা ঘটনা সমালোচিত করেছে এবারের আসরকে। বরিশালের স্বত্বাধিকারী মিজানুর রহমান বলেন, বিপিএল ঘিরে এসব বিতর্কিত ঘটনা লজ্জার। সামনের আসরে অংশ নেওয়ার আগে তারা এসব বিষয় মাথায় রাখবেন বলেও জানান। ঘটনাবহুল বিপিএল, ঘটনা ছড়াছড়ি চারদিকে। এবারে আসলে খেলার থেকে ধোলাই ছড়িয়েছে বেশি। পেমেন্ট ইস্যু ছাড়িয়ে গেছে সবকিছুকেই। বিদেশি ক্রিকেটাররাও বিপিএলে আসতে আগ্রহ হারিয়েছে। পেমেন্ট আগে পেলে তবেই দেশে আসতে চান তারা, জানালেন বরিশালের স্বত্বাধিকারী মিজানুর রহমান। এটা আসলে হওয়া উচিত ছিল না। এটা আমাদের যখন টিম দিয়েছিল তখনই চিন্তা করা উচিত ছিল, এবং এটার এফেক্ট কিন্তু অলরেডি পড়তে আরম্ভ করেছে। আমার ফরচুন বরিশালের কাছে অন্তত কোনো প্লেয়ার, বিদেশি প্লেয়ার কোনোদিন টাকা অগ্রিম চায়নি। আমাদের কাছে পর্যন্ত অগ্রিম টাকা চেয়েছে। দেন আই সে ওকে, I don't believe you. He said, I don't believe Bangladesh. Then I say, I don't believe you. তুমি আসো, তুমি আমাকে বোর্ডিং পাস দেখাও, then I'll pay you money. বিপিএলের দল দেওয়ার ক্ষেত্রে বিসিবিরও আরও সতর্কতার প্রয়োজন ছিল। সেটি না করে ফ্র্যাঞ্চাইজিগুলোকে দল দেয়। পরে রাজশাহীর মালিককে পেমেন্ট ইস্যুতে আইন শৃঙ্খলা বাহিনী তলব করে। এছাড়াও এখন পর্যন্ত বাস ভাড়া না দিতে পারার মতো ঘটনায় লজ্জিত করেছে বরিশালের মালিকদেরকেও। এটা দেখতে আসলেই মানে খারাপ লেগেছে। আমি বলেছি তো আমাদের দেওয়ার সময় দেখা উচিত ছিল যে হি ইজ ক্যাপেবল অর নট। সো এটা আমাদের মানে এটা নিয়ে আমাকে ডিসকাস করতে ইচ্ছা করতেছে না। আই এম প্রিটি মাচ শেম লাগতেছে আমার কাছে। এদিকে আসর থেকে বাদ পড়েও এখনো আলোচনায় রংপুর রাইডার্স। এদিন বিকালে দুবাইয়ের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন আন্ডে রাসেল সহ টিম ডেভিড আর জেমস ভিমসের পেছনে রংপুরের খরচ 1 কোটির কাছাকাছি। বিগ বাজেটের দল করেও ফাইনালে উঠতে পারেনি উত্তরের দলটি। এসব বিবেচনা করেই আর কোনো বিদেশি ক্রিকেটার দল নিতে চায় না চিটাগাং। চট্টগ্রামে টাকার গরম নাই, সেটা দেখাচ্ছে না। না, আমাদের ওই রকম কোনো কিছু নেই। আমাদের পুরো টুর্নামেন্টে যেই প্লেয়ারগুলো অ্যাভেলেবেল ছিল এখনো তারাই আছে। হ্যাঁ, আমি আসলে ওইটাতে বিশ্বাসী না যে ওভারনাইট একটা প্লেয়ারকে আনলাম আর ডেলিভার করে দিল। তো একটা টিমের সঙ্গে অ্যাডজাস্টমেন্টের একটা বিষয় আছে, বা কন্ডিশনের সঙ্গে অ্যাডজাস্ট করার একটা বিষয় আছে।
আর আমাদের বিদেশিরা দেখবেন যে পুরো টুর্নামেন্টে ওরা খারাপ সার্ভিস দেয়। বিপিএল এর ফিক্সিং ইস্যুতে এরই মধ্যে 3 সদস্যের কমিটিও ঘোষণা করেছে বিসিবি। সেখানে উঠে আসছে নানা তথ্য। নিরাপত্তার সাথে আপাতত তা প্রকাশ করতে চায় না সেই কমিটি। শুভদেবনাথ, নিউজ 24, ঢাকা। খুলনা নাকি চিটাগং, কে খেলবে বিপিএল? এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।